আপনি ডাকুন, তাকে বলুন এই তুই 5-6-এ পড়িস, ইংলিশে তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন ক্লাসে পড়িস, কোন স্কুলে পড়িস, তোর ঠিকানা এতটুকু লিখে দে। যদি 100টার মধ্যে 90টা না ফেল করে আমি রাজনীতি করাই ছেড়ে দেবো। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার মাসে মাসে কিন্তু 1200 টাকা চলে আসছে অ্যাকাউন্টে, 1000 টাকা আপনার মাসে মাসে এসে যাচ্ছে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে। কেন? আর যার মা 1000-1200 টাকা নেয়নি তার ছেলেটার কাছে যান, তার ছেলেটাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, তার ছেলেটা ক্লাস 1 থেকেই কম্পিউটার পাচ্ছে, আর আপনার ছেলে নিজের নামটা ইংলিশে ঠিক করে লিখতে পারছে না। যখন বড় হবে তখন আপনার ছেলে কি হবে? আর নেতার ছেলেটা কি হবে ভাই? নেতার ছেলে নেতা হয়ে যাবে, বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসবে, ইংলিশে 2-4টে কথা বলবে, আর ভাবলেন ওরে বাবা। আর আপনার ছেলে বলবে এই লাঠিটা ধর আর বোমটা ধর, মার, ওই তামান্নার মতো ওকে খুন করে দিয়ে চলায়, পাড়াতে পাড়াতে ঢুকে হিংসা ছড়াবে। এর বাইরে কিছু হবে? যান না ক্লাস 3-4-এর বাচ্চাদের আজকে মায়েরা চেক করে নেবেন, দিতে হলেও কিছু করার নেই, বলতে হবে ভাই ভোট দেন আর না দেন, বলার সুযোগ পেয়েছে, এটা শুনে নেন আপনারা। দলিত আদিবাসী মুসলিম পাড়াতে চলে যান, বাড়াতে গিয়ে দেখুন ক্লাস 3-4-এর বাচ্চাকে ডাকুন, যারা সরকারি স্কুলে পড়ে, অঙ্কের বইটা খুলে দিন, অনুশীলন 1-1-এর অনুশীলনটা করতে দিন। জুলাই মাস চলছে তো, জুলাই মাসে 2 তারিখ, অর্ধেক তো ক্লাস হয়ে গিয়েছে প্রায়। কেন গুজরাটের মুখ্যমন্ত্রীকে বললো না যে গুজরাটের অনেক ব্যবসায়ী পশ্চিম বাংলায় ব্যবসা করছে, তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি, তাদেরকে ব্যবসা করার সুযোগ দিচ্ছি, আমাদের শ্রমিকদের উপরে যদি অত্যাচার হয় তাহলে গুজরাটে কিন্তু এদেরকে পাঠিয়ে দেব? কেন বললো না? বললো না কেন? মারছে কাকে? আপনার আমার ভাইকে তো মারছে। কাকে? নমশূদ্রকে মারছে, কাকে? দলিতকে মারছে, কাকে? মুসলমানকে। ওই জন্য এদের মুখে কথা নাই। আর ভোটের দিনে দেখবেন লাইনে এরা আগে যায়, সকাল সকাল চান করে গোসল করে লাইন আগে ভোট দিতে যায় এরাই, মুসলমান, নমশূদ্র, দলিত, আদিবাসী এরাই যায়। পিছিয়ে বর্গের যারা ভোটের মিটিংয়ে এরাই ভর্তি করে। এই 21শে জুলাই হবে, দেখবেন হো হো করে ছুটছে কারা? এই সমাজের মানুষজন। কবে জ্ঞান ফিরবে এদের? তাই আমি আপনাদের বলি, আমি আর একটা সমাধানের জন্য বলেছিলাম পশ্চিমবাংলা সরকারকে। সমাধানটা কি? প্রতিটা রাজ্যে একটা করে অফিসার রাখা হোক পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে। এই উড়িষ্যাতে বাংলাদেশি বলে ধরেছে, ফোন ঘুরতে ঘুরতে আমার কাছে আসছে, আমি যোগাযোগ করছি, অন্যজনের কাছে আসছে, তারা ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু প্রতিটা রাজ্যে যদি একটা করে পশ্চিমবাংলার অফিসার থাকতো, যখন এই গুজরাটে হোক, তামিলনাড়ুতে হোক, কর্ণাটকাতে হোক, মহারাষ্ট্রে হোক, হরিয়ানাতে হোক, যে কোনো আমাদের শ্রমিকদের উপর অত্যাচার হলে সঙ্গে সঙ্গে ওই রাজ্যে আমাদের যে অফিসার থাকবে তাকে তো কল করতো। তার কাজ কি হতো? লোকাল থানায় যোগাযোগ করে এটা সমাধান করা। আপনি বলুন, এখানে যারা কেরলের আছে, কেরলে কাজে যাই আমরা অনেক, কর্ণাটকাতে কাজে যাই, মহারাষ্ট্রে কাজে যাই, আপনার তামিলনাড়ুতে কাজে যাচ্ছে তো আমাদের লোকজন। তামিলনাড়ুতে কোনো একটা সমস্যা হয়েছে, পুলিশ তুলে নিয়ে গেছে, ধরো থানায় নিয়ে গিয়ে ও 2টো ভাষায় খুব বেশি হলে কথা বলে, ওরা হিন্দি বলতে চায় না। কি বলে? হয় তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আর না হলে ইংলিশে। আমরা যারা শ্রমিক যাচ্ছি আমরা কি ইংলিশ বলতে পারবো তো সেই রকম ভাবে? বাংলা ছাড়া আর হিন্দি ওরা শুনতে চায় না। তাহলে সমাধান কিভাবে হবে? আমাকে অমুক লোক মেরেছে, আমি কিভাবে বলবো? মার তো আমি খেলাম, আবার পুলিশ আমাকে তুলে নিয়ে এসছে, তামিলনাড়ুর পুলিশ। তাহলে যদি আমাকে তুলে নিয়ে আসার সাথে সাথে আমি তো একা যাইনি, আরো তো কাজের লোক আছে আমার সাথে, তারা যদি অফিসারকে ফোন করে, নোডাল অফিসার হিসাবে নিয়োগের কথা বলেছিলাম, কি যে আমাদের অমুক লোককে তুলে নিয়ে গেছে, সেই অফিসারটা তো ইংলিশে কথা বলবে, থানার সাথে কথা বলবে, বা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যদি পারে, রপ্ত করতে পারে। এই ধরনের প্রভিশন আছে ভাই। ইন্ডিয়ান ফরেন সার্ভিস IFS, শুধু IS IPS নয়, IFSও আছে। পশ্চিমবাংলার মানুষ সৌদিতে গিয়ে চাকরি করছে, আরবিতে তাদের সাথে কথা বলছে। পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ জাপানে গিয়ে আমাদের অ্যাম্বাসিতে চাকরি করছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ব্যাপকভাবে বলছে, কি ট্রেনিং নিয়ে পাস করার পরে সরকার টাকা দেয় তাকে ওই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে পশ্চিমবাংলার মানুষ তামিলনাড়ুতে চাকরি সেই পাবে
মোটা মাইনে তাকেই দেওয়া হবে যে তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কথা বলতে শিখবে। পশ্চিমবাংলার নাগরিক তাকে মহারাষ্ট্রের চাকরিতে এমনি নিয়োগ করবো না তো যে মারাঠি ভাষা ভালো করে বলতে পারবে। তাহলে বলুন, তামিলনাড়ুতে তুলে নিয়ে গেছে, ওই অফিসারটাকে ফোন করলে সেই অফিসার থানার সাথে কথা বলে তৎক্ষণিক সেটাকে রিলিফ পাবেন কি পাবেন না ভাই? পাওয়া যাবে তো। কিন্তু রাজ্য সরকার সেটা করছে না। আমরা বারবার এটা নিয়ে বলছি। আগামীকাল আমরা আমাদের রাজ্যের পক্ষ থেকে, আমাদের কমিটির পক্ষ থেকে শ্রম দপ্তরে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। আমরা শ্রম দপ্তরকে জানাচ্ছি যে এইগুলো আবার ওদের কানে একবার ঢুকানোর চেষ্টা করছি। এটা না হলে যদি শ্রম দপ্তর ব্যবস্থা না গ্রহণ করে, যেই সমস্ত শ্রমিকরা বাইরের রাজ্যে গিয়ে অত্যাচারের শিকার হয়ে বাংলায় ফিরে আসছে তাদের পরিবারকে নিয়ে গিয়ে শ্রম দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য আমরা ধর্নায় বসবো। কালকে একটা জানিয়ে আসবো, যদি সুরাহা না হয়, যারা ফিরে আসছে হয় এদের কাজের ব্যবস্থা করো, নাহলে এদেরকে ভাতা দাও মাসে 10,000 টাকা করে পরিবার পিছু, আর নাহলে সমাধান যতদিন না হচ্ছে এখানে বসে থাকবো। আরো কিছু প্রস্তাব রাখবো আমরা। তাই বন্ধুগণ, এই যে ভিন্ন রাজ্যে অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধ নওশাদ সিদ্দিকী করতে পারবে না। কিন্তু নওশাদ সিদ্দিকীর দেখানো পথে যদি রাজ্য সরকার চলে, ওভারনাইট এই অত্যাচার বন্ধ হয়ে যাবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। অপদার্থ সরকার চলছে না, এটা সার্কাস চলছে, এটা সার্কাস চলছে, সরকার চলছে না। তাই আমাদেরকে 2026-এর কথাই ভাবতে হবে, এখন থেকেই ভাবতে হবে। কে আসছে কে যাচ্ছে দেখে লাভ হবে না। আপনাকে আটকাতে বলছে কি, বলছে বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে ভোট দাও। ভালো কথা, শুনতে খুব পছন্দ লাগছে। কিন্তু তৃণমূলকে বিজেপিকে আটকে কতটা ভোট দিয়ে তৃণমূলকে দিয়ে আপনি লাভবান হলেন? আমি একটা পোস্ট করেছি ফেসবুকে, অনেকের গা জ্বালা করছে। আপনারা জানেন গত পরশুদিন কলকাতায় সল্টলেকে একটা প্রতিবাদ করছিল কিছু মাদ্রাসার টিচাররা, আনএডেড মাদ্রাসার টিচাররা প্রতিবাদ করছিল বেশ কিছু বিষয় নিয়ে। 31টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে সেটা নিয়ে, সাথে সাথে আরো কিছু বিষয় নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করছে। তার মধ্যে একটা কি, ওই বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেখানে মিড ডে মিলের কোনো ব্যবস্থা নাই। কিন্তু ওটা সরকার বলছে ওটা আমার মাদ্রাসা, সরকারি মাদ্রাসা। সরকার বলছে ওটা সরকারি মাদ্রাসা, সরকার স্বীকার করছে ওটা সরকারি প্রতিষ্ঠান, কিন্তু সেই সরকারি প্রতিষ্ঠানে মিড ডে মিল দিচ্ছে না। আর কয়েকটা দিন আগে একটা সার্কুলার দেখলাম, একটা নোটিশ দেখলাম, যেখানে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের প্রজেক্ট ডাইরেক্টরের সিগনেচার করা স্টেটের একটা সার্কুলার দেখলাম। সেখানে বলা হচ্ছে ওই স্কুলের আশেপাশে যে কুকুরগুলো অনেক সময় থাকে না, কুকুরের বাচ্চা থাকে তো ভাই, ও তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা দিনে একটা করতে হবে মিড ডে মিলের থেকে। অর্থাৎ কুকুরের সন্তানদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর মুসলমানের সন্তানদের জন্য দীর্ঘদিন কলকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করার পরেও, কয়েকজন অসুস্থ হয়ে যাবার পরেও, ওই রোদ গ্রীষ্ম শীতকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে আওয়াজ উঠছে যে মুসলমানদের সন্তানগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, আনএডেড 237টি শিক্ষা প্রতিষ্ঠানের, এই বাচ্চাগুলোর জন্য একটু মিড ডে মিলের ব্যবস্থা করা হোক। তা মমতা ব্যানার্জি করলো না, কিন্তু আপনার বাড়ির পাশের স্কুলের কুকুরের বাচ্চাদের সন্তানের জন্য ব্যবস্থা করলো। তাহলে মুসলমানদের সন্তানগুলো কুকুরের সন্তানের থেকে ভালো কি খারাপ, আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। খারাপ লাগছে? খারাপ লাগছে? আমি অনেক আগেই বলেছি আপনাদের মানুষ ভাবে না, ভোটার ভাবে। আর এখন আপনাদের বলে যাচ্ছি, আপনারাই বলুন আপনাদের বাচ্চাদের সম্মান কুকুরের বাচ্চাদের থেকে বেশি না খারাপ? আপনারাই বলুন। আমি বললে তো রাগ হয়ে যাবে অনেকের। খারাপ লাগছে নাকি? কিছু করার নেই ভাই। আমি ভোটলে ভাবি না, কালকে নিয়ে আমি ভাবি না ভাই, কালকে কি হবে ও নিয়ে আমি ভাবি না। দ্বিতীয়বার